আইনের কঠোর শাসন আর পেটের ক্ষুধার লড়াইয়ে কে জেতে? এক স্টেশনের ধুলোবালি মাখা প্ল্যাটফর্মে এক গরিব চা বিক্রেতা ছেলে আর এক কড়া মেজাজের টিটি অফিসারের মধ্যে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য ঘটনা, যা শুধু রেললাইনের পাথরই নয়, ভিজিয়ে দিয়েছিল উপস্থিত প্রতিটি মানুষের চোখ। এটি নিছক কোনো গল্প নয়, বরং কর্তব্য এবং বিবেকের লড়াইয়ের এক জ্বলন্ত উদাহরণ। চলুন শোনা যাক সেই রোমহর্ষক কাহিনী, যেখানে এক কাপ চা আর মানবিকতার লড়াই বদলে দিল দুটি মানুষের জীবন এবং প্রমাণ করে দিল যে কখনো কখনো নিয়মের ঊর্ধ্বে গিয়ে দাঁড়াতে হয় মানুষের জন্য। বন্ধুরা, এটি একটি সত্যিকারের ঘটনা, যা ঘটেছে বিশালগড় জাংশন থেকে কিছুটা দূরে অবস্থিত ছোট্ট স্টেশন রূপপুরে। এই স্টেশনটি এতটাই জরাজীর্ণ যে না আছে কোনো বড় দোকানপাট, না আছে কোনো জৌলুস বা চাকচিক্য। সারাদিনে হাতে গোনা কয়েকটা লোকাল ট্রেন এখানে থামে, আর রাতের বেলায় মালগাড়িগুলো বিকট শব্দে হুইসেল বাজিয়ে চলে যায়। ঠিক এই স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের শেষ মাথায় ছিল একটা নড়বড়ে ছোট্ট চায়ের দোকান। টিনের চালটা ঠিকমতো লাগানো ছিল না, আর দোকানের নামটাও রোদে জ্বলে গিয়ে অস্পষ্ট হয়ে গিয়েছিল। সেই দোকানটা চালাতো রাজু। রাজুর বয়স ২৬-এর কোঠায়। পরনে তার সবসময় মলিন পোশাক, চোখে মুখে লেগেই থাকত ক্লান্তির ছাপ, কিন্তু তার দৃষ্টিতে এক অদ্ভুত সততা মাখানো ছিল। সে প্রতিদিন ভোর ৪টায় ঘুম থেকে উঠত, উনুন ধরাত, জল ফোটাত, আর দিনের প্রথম চাটুকু পরম মমতায় তুলে দিত তার মায়ের হাতে। তার মা সুলেখা দেবী সবসময় অসুস্থ থাকতেন, কথা খুব একটা বলতে পারতেন না, কিন্তু ছেলেকে দেখলে তার মুখে ম্লান হাসি ফুটে উঠত। রাজুর একটা ছোট বোনও ছিল, যে অষ্টম শ্রেণীতে পড়ত। বাবা বহু বছর আগেই পরপারে পাড়ি জমিয়েছেন। বাবার মৃত্যুর পরেই রাজু স্কুল ছেড়ে এই চায়ের কেতলি হাতে তুলে নিয়েছিল। সে খুব ভালো করেই জানত যে তার এই দোকান অবৈধ, রেলওয়ের জায়গার উপর দাঁড়িয়ে আছে, কিন্তু পেটের ক্ষুধা তো আর আইন কানুন বোঝে না। সেদিনও রাজু প্রতিদিনের মতো চা বানাচ্ছিল। স্টেশনে দুপুরের খাঁ খাঁ রোদ আর নিস্তব্ধতা বিরাজ করছিল। আচমকা একটা এক্সপ্রেস ট্রেন এসে স্টেশনে ব্রেক কষল। ট্রেন থেকে যাত্রীদের ভিড় নামল এবং শুরু হলো টিকিট চেকিং। সেই ট্রেন থেকেই নামলেন মীরা চৌধুরী। মীরা ছিলেন রেলওয়ের একজন কড়া ধাতের টিকিট চেকার। তার বয়স ২৮-এর কাছাকাছি। পরিপাটি ইউনিফর্ম, কাঁধে ব্যাগ আর চোখে মুখে কঠোর ভাব। এই স্টেশনে এটাই ছিল তার প্রথম ডিউটি। মীরা প্ল্যাটফর্মের চারদিকে চোখ বোলাল। তার নজর গিয়ে আটকাল রাজুর দোকানের ওপর। সেখান থেকে ধোঁয়া উঠছে, আর চায়ের গন্ধে বাতাস ভারী হয়ে আছে। দীর্ঘ ডিউটির পর মীরার খুব মাথা ব্যথা করছিল। সে ধীর পায়ে দোকানের কাছে এসে বলল, একটা চা দাও তো। রাজু মাথা না তুলেই দ্রুত হাতে চা বানিয়ে দিল। মীরা এক চুমুক দিল, তারপর দ্বিতীয় চুমুক দিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, চাটা বেশ ভালো হয়েছে। রাজু এই প্রথমবার তার দিকে তাকাল। তার সামনে দাঁড়িয়েছিল এক গম্ভীর চেহারার নারী অফিসার, কিন্তু তার চোখের ক্লান্তি রাজুর চোখ এড়াল না। রাজু বিনয়ের সাথে বলল, ধন্যবাদ দিদি। মীরা চায়ের দাম মিটিয়ে চলে যেতে উদ্যত হল, কিন্তু ঠিক তখনই তার নজর পড়ল দোকানের নিচে অগোছালোভাবে রাখা পাথরগুলোর ওপর। রেলওয়ের জমিতে বিনা লাইসেন্সের দোকান! মুহূর্তের মধ্যে মীরার চেহারার ভাব বদলে গেল। সে কঠোর গলায় জিজ্ঞেস করল, দোকানের লাইসেন্স আছে? রাজু এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর নিচু গলায় বলল, না, নেই। মীরা তার নোটবুক বের করে নাম লিখতে শুরু করল। রাজুর বুকটা ভয়ে কেঁপে উঠল। সে জানত যে যদি কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়, তবে তার এই শেষ সম্বলটুকুও ভেঙে ফেলা হবে। রাজু ভয়ে ভয়ে বলল, ম্যাডাম, একটা কথা বলবো? মীরা মাথা তুলে বলল, বলুন। রাজু বলল, যদি আজ দোকানটা ভেঙে দেওয়া হয়, তবে আমার অসুস্থ মায়ের ওষুধ কেনার টাকা জুটবে না। মীরার কলম ধরা আঙুলটা মুহূর্তের জন্য থমকে গেল। সে রাজুর দিকে ভালো করে তাকাল। রাজুর সামনে দাঁড়িয়েছিল এক গম্ভীর চেহারার নারী অফিসার, কিন্তু তার চোখের ক্লান্তি রাজুর চোখ এড়াল না। মীরা নিজেকে সামলে নিয়ে বলল, নিয়ম সবার জন্যই সমান। রাজু মাথা নিচু করে উত্তর দিল, জানি ম্যাডাম, কিন্তু পেটও তো রোজ সমানভাবেই ক্ষুধার্ত হয়। মীরা আর কোনো কথা বলল না। সে সামনে এগিয়ে গেল। সারা দিন রাজুর বুক দুরুদুরু করতে থাকল। যতবার মীরা প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাচ্ছিল, রাজুর গলা ভয়ে শুকিয়ে আসছিল। সন্ধে হতে না হতেই স্টেশনে বড় অফিসাররা এলেন। অবৈধ দোকানপাট উচ্ছেদের কার্যক্রম শুরু হল। রাজুর দোকানের নামও সেই তালিকায় ছিল। মুহূর্তের মধ্যে ভিড় জমে গেল। কেউ ছবি তুলল, কেউ ভিডিও করতে লাগল। রাজু চুপচাপ একপাশে দাঁড়িয়ে রইল, কোনো প্রতিবাদ বা হাঙ্গামা করল না। যখন তার দোকানটা ভেঙে ফেলা হচ্ছিল, তখন তার চোখ ছিল মাটির দিকে। মীরা কিছুটা দূরে দাঁড়িয়েছিল। ইউনিফর্ম পরে টান টান হয়ে দাঁড়িয়ে থাকলেও তার হাত দুটো কাঁপছিল।
যখন দোকানের শেষ বাঁশটা উপড়ে ফেলা হলো, রাজু তার ভাঙা কেতলিটা কুড়িয়ে নিয়ে নিঃশব্দে বাড়ির পথ ধরল। মীরা তাকে চলে যেতে দেখল। জীবনে প্রথমবার তার গায়ের ইউনিফর্মটা বড্ড ভারী মনে হতে লাগল। তার মনে প্রশ্ন জাগল, সে কি ঠিক করল নাকি ভুল? স্টেশনে আবার নীরবতা ফিরে এলো, কিন্তু দুটি হৃদয়ে তখন তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। মীরা টিকিট বুক বন্ধ করল, কিন্তু তার মনটা অজান্তেই ওই অচেনা চাওয়ালা ছেলেটার জন্য কাঁদতে শুরু করল। সে প্ল্যাটফর্ম থেকে নেমে রেলওয়ে কোয়ার্টারের দিকে চলে গেল, কিন্তু তার মন পড়ে রইল ওই ভাঙা দোকানটায়, ছেলেটার নতজানু মাথায় আর ওই ভাঙা কেতলিটায়, যা নিয়ে সে নিঃশব্দে চলে গিয়েছিল। রাতে মীরা নিজের ঘরে ফিরে আলো জ্বালালো, ব্যাগটা একপাশে রেখে বিছানায় বসে পড়ল, কিন্তু ঘুম তার দুচোখ থেকে বহু দূরে সরে গিয়েছিল। বাইরে ট্রেনের হুইসেল আর চাকার শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু আজ সেই শব্দের মাঝে সে রাজুর নীরব কান্না শুনতে পাচ্ছিল। অন্যদিকে রাজু বাড়ি ফিরল। মা কিছু জিজ্ঞেস করলেন না, শুধু ছেলের হাতে ভাঙা কেতলি দেখে সব বুঝে নিলেন। ছোট বোনটি চুপচাপ বই বন্ধ করে ঘরের ভেতরে চলে গেল। রাজু উনুনের পাশে বসে কেতলিটা নামিয়ে রাখল, আর প্রথমবারের মতো অনুভব করল যে চা বানানো শুধু তার পেশা ছিল না, ওটাই ছিল তার পরিচয়। সেই রাতে তাদের বাড়িতে খুব সামান্য খাবার রান্না হলো, মায়ের ওষুধও অর্ধেক মাত্রায় দেওয়া হলো, আর রাজু সারা রাত এপাশোপাশ করে কাটাল। পরদিন সকালে স্টেশন আবার আগের মতোই ব্যস্ত হয়ে উঠল, কিন্তু রাজুর দোকানটা আর ছিল না। প্ল্যাটফর্মের শেষ প্রান্তটা এখন শূন্য পড়ে আছে। লোকেরা আসছে, চা খুঁজছে, এদিক ওদিক তাকিয়ে আবার চলে যাচ্ছে। মীরা ডিউটিতে এলো। তার চোখ অজান্তেই সেই জায়গাটায় চলে গেল যেখানে আগে ধোঁয়া উঠত, কিন্তু আজ সেখানে শুধুই ঠান্ডা মাটি। সে যান্ত্রিকভাবে টিকিট চেক করল, যাত্রীদের সাথে কথা বলল, নিয়ম পালন করল, কিন্তু তার মনের অস্থিরতা কিছুতেই কমল না। দুপুর নাগাদ মীরার মাথা আবার ধরে গেল, জল খেয়েও শান্তি মিলল না। হঠাৎ তার নজর পড়ল রাজুর ওপর। সে স্টেশনের বাইরে একটা গাছের নিচে বসে আছে, পাশে সেই ভাঙা কেতলিটা রাখা। কোনো দোকান নেই, কোনো খরিদ্দার নেই, শুধু একজন পরাজিত ক্লান্ত মানুষ। মীরার হৃৎস্পন্দন বেড়ে গেল। সে চাইলেই এগিয়ে যেতে পারত, কিছু বলতে পারত, কিন্তু তার পরনের ইউনিফর্ম তার পা আটকে দিল। সন্ধ্যায় ডিউটি শেষ করে মীরা সোজা কোয়ার্টারে গেল না। সে স্টেশনের বাইরে বেরোল। রাজু তখনও ওখানেই বসেছিল। মীরা নিচু স্বরে ডাক দিল, রাজু। রাজু মাথা তুলল। সামনে সেই একই ইউনিফর্ম, সেই একই মেয়ে, সেই কঠোর মুখ, কিন্তু আজ তার চোখে অন্য কিছু ছিল। রাজু উঠে দাঁড়াল, কিন্তু কোনো কথা বলল না। মীরা বলল, গতকাল যা হয়েছে সেটা ছিল আমার ডিউটি। রাজু মাথা নেড়ে বলল, আমি জানি ম্যাডাম। তার কণ্ঠে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু গভীর ক্লান্তি। মীরা প্রথমবার অনুভব করল যে যারা অভিযোগ করে না তারাই আসলে সবচেয়ে বেশি আঘাত পায়। কিছুক্ষণ চুপ থাকার পর মীরা জিজ্ঞেস করল, আজ মায়ের ওষুধ কেনা হয়েছে? রাজু দৃষ্টি নামিয়ে বলল, ব্যবস্থা হয়ে যাবে। সেদিন রাতে মীরা বাড়ি ফিরে তার বাবার ছবির সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল। তার বাবা ছিলেন অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টার। তিনি প্রায়ই বলতেন, নিয়ম জরুরি, কিন্তু মানুষ নিয়মের চেয়েও বড়। মীরার মনে হল যেন বাবা তাকে দেখছেন। সে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলল। পরের কয়েকটা দিন মীরা দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করল। রাজু কখনো স্টেশনে আসত, কখনো বাইরে বসে থাকত। তার মায়ের শরীর ক্রমশ খারাপ হতে লাগল। বোন আর স্কুলে যাচ্ছিল না। মীরা মনে মনে ভাবল, একজন মানুষ আর কতদিন এভাবে ভাঙতে পারে। এক সন্ধ্যায় মীরা রাজুর বাড়িতে উপস্থিত হল। এবার তার পরনে ইউনিফর্ম নেই, সাধারণ পোশাকে তাকে পাশের বাড়ির মেয়ের মতোই মনে হচ্ছিল। দরজা খুলতেই রাজু অবাক হয়ে গেল। মা দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করলেন, কে এসেছে? মীরা নিচু হয়ে মাকে প্রণাম করে বলল, আমি মীরা। মা হাসার চেষ্টা করলেন। মীরা বেশিক্ষণ অপেক্ষা না করে ডাক্তার ডাকল, নিজের টাকায় ওষুধ আনিয়ে দিল এবং কোনো কথা না বলে চলে গেল। রাজু তাকে এগিয়ে দিতে বাইরে এলো। সে বলল, আপনার এসব করা উচিত হয়নি। মীরা বলল, এটা আমার ডিউটি ছিল না, এটা ছিল আমার মানবিকতা। সেই রাতে রাজু অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে ভাবল, সে ধন্যবাদ জানাবে নাকি ভয় পাবে। অন্যদিকে মীরাও জানত যে সে নিয়মের সীমা অতিক্রম করে ফেলেছে এবং সামনের পথটা মোটেও সহজ হবে না। স্টেশনে কানাঘুষো শুরু হলো। কেউ বলল, টিটি ম্যাডাম একটু বেশিই দয়ালু হয়ে গেছেন। কেউ কেউ আবার তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলল। মীরার কাছে ওপর মহল থেকে নোটিশ এলো, কিন্তু সে পিছু হটার পাত্রী ছিল না। সে রাজুর দোকানের জন্য লাইসেন্সের আবেদন প্রক্রিয়া শুরু করে দিল। ফাইলের পর ফাইল নড়ল, নানা প্রশ্ন উঠল, কিন্তু মীরা সব প্রশ্নের জবাব দিয়ে গেল।
একদিন রাজুকে স্টেশনে ডেকে পাঠানো হলো। স্টেশন মাস্টারের সামনে মীরাও উপস্থিত ছিল। ঘর ভর্তি গুমোট ভাব। রাজুর হাত কাঁপছিল। মীরা তার দিকে তাকিয়ে হালকা হাসল, যেন অভয় দিচ্ছে। রাজু সেই প্রথমবার বুকে সাহস সঞ্চয় করে সোজা হয়ে দাঁড়াল। সন্ধ্যায় যখন রাজু স্টেশন মাস্টারের ঘর থেকে বেরোল, দেখল তার পুরনো দোকানের জায়গায় আবার চাঞ্চল্য ফিরে এসেছে। লোকেরা জিজ্ঞেস করছে চা কখন পাওয়া যাবে। রাজু তার কেতলিটা তুলে নিল, আগুন জ্বালাল এবং জল গরম করল। সেই একই জায়গায় আবার প্রথম কাপ চা তৈরি হল। দূরে দাঁড়িয়ে মীরার চোখ আনন্দে ভিজে উঠল। সে জানত লড়াই এখনও শেষ হয়নি, কেবল শুরু হয়েছে। সেই রাতে মীরা সিদ্ধান্ত নিল যে সে শুধুই একজন টিটি হয়ে থাকবে না। পরদিন সকালে সে নির্দিষ্ট সময়ের আগেই ঘুম থেকে উঠল। বাইরে ট্রেনের শব্দে তার মনে আর ভয় নয়, বরং এক অদ্ভুত সাহস কাজ করছিল। সে আয়নায় নিজেকে দেখল। বাইরে সেই একই মানুষ, কিন্তু ভেতরটা বদলে গেছে। সে জানত এখন পিছু হটলে সে সারা জীবন নিজের বিবেকের কাছে অপরাধী থাকবে। অন্যদিকে রাজুর রাত কাটছিল নিদারুণ কষ্টে। মায়ের অবস্থা সংকটাপন্ন, টাকা নেই, বোনের পড়াশোনা বন্ধ। রাজু মায়ের হাত ধরে মিথ্যে আশ্বাস দিল যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু নিজের কথা নিজের কাছেই ফাঁকা বলি মনে হল। সে বাইরে এসে আকাশের দিকে তাকিয়ে ভাবল, হয়তো কঠোর পরিশ্রমও মাঝে মাঝে হেরে যায়। পরদিন স্টেশনে মীরা তার ডিউটি পালন করল, কিন্তু তার নজর শুধু টিকিটের দিকে ছিল না, বরং সেই সব মানুষের দিকে ছিল যারা নিয়মের জাতাকলে পিষে যাচ্ছে। দুপুরে সে স্টেশন মাস্টারের সাথে আবার তর্কে জড়াল। সে বোঝাতে চাইল যে রাজুর দোকানটা শুধু অবৈধ দখল নয়, এটা একটা পরিবারের বেঁচে থাকার অবলম্বন। সন্ধ্যায় আবার শুনানি হল। রাজু এবার তার জীবনের গল্প অকপটে শোনাল। কিভাবে বাবা মারা গেল, কিভাবে মা অসুস্থ, সব খুলে বলল। ঘরের সবাই চুপ হয়ে গেল। শেষে বলা হলো, আইন তো আইনই। তখন মীরা শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, রেলওয়ে যদি মানুষের সেবার জন্য হয়, তবে সেই মানুষের বেঁচে থাকার অধিকারও রেলওয়েকে দেখতে হবে। সেদিন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হল না বটে, কিন্তু রাজু অনুভব করল সে আর একা নয়। দিন কাটতে লাগল। মীরা প্রতিনিয়ত অফিসের দরজায় দরজায় ঘুরতে লাগল। কেউ তাকে সাহায্য করল, কেউ বাধা দিল। লোকে বলতে শুরু করল মীরা আবেগের বশবর্তী হয়ে নিজের কেরিয়ার নষ্ট করছে। এক সন্ধ্যায় মীরা ডাক্তার নিয়ে আবার রাজুর বাড়ি এল। মায়ের চিকিৎসার ধরন বদলানো হল। রাজুর চোখে কৃতজ্ঞতার সাথে ভয়ও ছিল, পাছে মীরার কোনো ক্ষতি না হয়। সে জিজ্ঞেস করল, আপনি কেন এত ঝুঁকি নিচ্ছেন? মীরা কোনো উত্তর না দিয়ে শুধু মায়ের পা ছুঁয়ে চলে গেল। ধীরে ধীরে রাজু বুঝতে পারল এটা শুধু দয়া নয়, এটা বিশ্বাস। মীরা জানত পিছু হটার আর পথ নেই। সে তার বাবার শিক্ষা মনে করে প্রতিজ্ঞা করল এই কাজ সে শেষ করেই ছাড়বে। কিছুদিন পর খবর এলো রাজুর দোকানের জন্য অস্থায়ী অনুমতির বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এটা ছিল ছোট খবর, কিন্তু রাজুর কাছে তা ছিল ঈদের আনন্দের মতো। সে আবার নতুন উদ্যমে দোকান চালু করল। আগুনের ধোঁয়ায় চায়ের গন্ধ মিশে এক নতুন আশার সঞ্চার হল। দূরে দাঁড়িয়ে মীরা দেখছিল, তার ঠোঁটে হাসি কিন্তু চোখে জল। সে জানত আরও বাধা আসবে, কিন্তু আজ একজন মানুষের আত্মসম্মান ফিরে এসেছে। যাত্রীরা চা খাচ্ছে আর অজান্তেই এক নতুন গল্পের সাক্ষী হচ্ছে। সেদিন সন্ধ্যায় রাজু মীরাকে বলল, ধন্যবাদ। মীরা শুধু মাথা নাড়ল। দুজনেই বুঝতে পারল তাদের সম্পর্কটা আর শুধু উপকার বা কৃতজ্ঞতার মধ্যে সীমাবদ্ধ নেই, তা বিশ্বাসের এক গভীর পর্যায়ে পৌঁছে গেছে। পরের কয়েক সপ্তাহে স্টেশনের পরিবেশ বদলে গেল। যারা রাজুকে তুচ্ছতাচ্ছিল্য করত, তারা এখন তাকে সম্মান করতে শুরু করল। কিন্তু মীরার বিপদ বাড়ল। তাকে শোকজ করা হলো। সে উত্তর দিল, আমি মানুষ হিসেবে যা সঠিক মনে করেছি তাই করেছি। মীরাকে শেষমেশ সাসপেন্ড করা হলো। এই খবর শুনে রাজু ভেঙে পড়ল। সে মীরার কাছে ছুটে গিয়ে বলল, আমি এবার আর চুপ থাকব না। রাজু সবার সামনে মীরার মহানুভবতার কথা প্রচার করল। খবরটা মিডিয়া পর্যন্ত পৌঁছাল। জনগণের চাপে রেলওয়ে কর্তৃপক্ষ পুনরায় তদন্ত করতে বাধ্য হল। অবশেষে তদন্ত শেষে মীরাকে চাকরিতে পুনর্বহাল করা হলো এবং রাজুর দোকানের স্থায়ী লাইসেন্সও মঞ্জুর হলো। স্টেশনে সেদিন কেউ তালি বাজায়নি, কিন্তু সবার চোখে ছিল শ্রদ্ধা। রাজু তার দোকান নতুন করে সাজালো, নতুন কেতলি, নতুন কাপ। মায়ের শরীর এখন ভালো, বোন স্কুলে ফিরেছে। সন্ধ্যায় মীরা স্টেশনে এলে রাজু তাকে চা এগিয়ে দিয়ে বলল,
আজকের চাটা স্পেশাল। মীরা চুমুক দিল, তার চোখ ভিজে এলো। তাদের নীরব চাহনিতে বোঝা গেল এই সম্পর্ক এখন প্রেমের দিকে মোড় নিয়েছে। প্রেমের পথ কখনোই সহজ হয় না, বিশেষ করে অসম সামাজিক মর্যাদার ক্ষেত্রে। কিন্তু রাজু ও মীরা দুজনেই জানত তাদের এই বন্ধন সাধারণ নয়। একদিন রাজুর মা মীরাকে ডেকে বললেন, তুমি আমার ছেলেকে শুধু কাজ দাওনি, সম্মান দিয়েছ। কিছুদিন পর মীরা তার বাবাকে ডেকে আনল। রাজু ভয়ে ছিল, কিন্তু মীরার বাবা রাজুর সততা দেখে মুগ্ধ হলেন। তিনি বললেন, টাকা প্রয়োজন, কিন্তু সততাই আসল জীবন। শেষমেশ দুই পরিবারের সম্মতিতে খুব সাদাসিধেভাবে তাদের বিয়ে ঠিক হলো। স্টেশনের কাছের সেই ছোট মন্দিরেই বিয়ের আয়োজন হলো। স্টেশন চত্বরের সবাই এই বিয়েকে নিজেদের বাড়ির বিয়ে বলে মনে করল। বিয়ের দিন স্টেশনে উৎসবের আমেজ। রাজুর মা খুশিতে কাঁদছেন, বোন নতুন শাড়িতে ঝলমল করছে। মীরা সাধারণ শাড়িতে, গয়না ছাড়াই এক অপরূপ সাজে হাজির হলো। ট্রেনের হুইসেলের শব্দে তাদের চার হাত এক হলো। বিয়ের পর মীরা টিটি নয়, বরং বাড়ির বউ হিসেবে রাজুর দোকানে বসল। রাজু চা বানিয়ে দিল, সেই একই স্বাদ, কিন্তু তাতে মিশেছিল আপনজন হওয়ার তৃপ্তি। মা বললেন, এই দোকানই আমাদের জীবনের প্রতীক। রাজুর দোকান এখন রেলওয়ের স্বীকৃত দোকান। লোকে বলে এখানে চায়ের আগে সততা মেলে। বন্ধুরা, এই গল্প কোনো সিনেমার হিরোর নয়, দুজন সাধারণ মানুষের, যারা পরিস্থিতির কাছে হার না মেনে একে অপরের হাত শক্ত করে ধরেছিল। যে স্টেশনে একদিন রাজুর দোকান ভেঙে দেওয়া হয়েছিল, আজ সেখানেই দুটি জীবন এক সুতোয় গেঁথে গেছে। লোকে এখন বলে, রূপপুর স্টেশনে চায়ের চেয়েও বড় পাওনা হলো মানবিকতা। আইন জরুরি, কিন্তু যখন আইন কোনো অসহায় মানুষের কান্না শুনতে পায় না, তখন মানুষকেই মানুষের ঢাল হয়ে দাঁড়াতে হয়। রাজু আর মীরার জীবন আমাদের শিখিয়ে দিয়ে গেল, সাহায্য করার জন্য পকেটে অঢেল টাকা নয়, বুকে একটা বিশাল আকাশ থাকতে হয়। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা যদি মীরার জায়গায় হতেন, তবে কি চাকরির ভয়ে চুপ থাকতেন, নাকি মানবিকতার খাতিরে রাজুর পাশে দাঁড়াতেন? আর যদি রাজুর জায়গায় হতেন, তবে কি সব হারিয়েও আবার ঘুরে দাঁড়ানোর সাহস পেতেন? আমাদের সমাজে কি আজও এমন মানবিকতা অবশিষ্ট আছে, নাকি আমরা সবাই শুধু দর্শকের ভূমিকায় তামাশা দেখতেই পছন্দ করি? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর যদি এই গল্পটা আপনাদের হৃদয়ের স্পর্শ করে থাকে, দেখা হবে আবারও কোনো এক হৃদয়ে ছোঁয়া সত্যি গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।